অন্ধকার নেমে আসতেই এক ঝাঁক পাখি গ্রামের ছোট ছোট বাড়িগুলোর উপর দিয়ে ডানা ঝাপটিয়ে যে যার নিজের ঘরে ফিরছে। নবীন হালদার এক বাটি মুড়ি নিয়ে এগিয়ে যাচ্ছে নিজের বাড়ির উঠোনে বসা আড্ডাটার দিকে। প্রায় প্রত্যেক সন্ধ্যায় বসে এই আড্ডাটা। কাজের শেষে সবাই একসাথে বসে মুড়ি খেতে খেতে জমিয়ে আড্ডা দেয়। কি হে, কালীপদ দেখা পেলে নাকি কেউ? আরে তার আর খোঁজ কোথায়, সে তো বেমালুম উধাও। সে তো জানি, কিন্তু হঠাৎ করে কোথায় হারিয়ে গেল বলো তো ছেলেটা। আর হারিয়ে যাওয়ার আগে ওকে তেমন একটা দেখতেও পেতাম না। তোমরা কেউ দেখেছিলে নাকি ওকে? রতন একটু অন্যমনস্ক হয়ে কি একটা ভেবে নিয়ে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছিলাম। প্রায় সপ্তাহ দুয়েক আগে এই বনমালীদের সানের ঘাটে বসে থাকতে দেখেছিলাম আমি কালীপদকে। আমি গেছিলাম চান করতে, হঠাৎ দেখি গুঁটি সুটি মেরে সানের ঘাটে বসে আছে কালীপদ, আর বিড়বিড় করে কার সাথে যেন কথা বলছে। কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে এই কালীপদর পাশে কেউই ছিল না তখন। আমি সেটা দেখে একটু অবাক হয়ে যাই। তারপর ধীর পায়ে কালীপদর কাছে এগিয়ে গিয়ে আমি নরম স্বরে প্রশ্ন করি কালীপদকে, ভাই কালীপদ, তুমি এখানে বসে কার সাথে কথা বলছো? কেউ তো নেই এখানে। হ্যাঁ, চমকে ওঠে কালীপদ। তারপর আমার উপস্থিতি লক্ষ্য করে স্বাভাবিক হয়ে সানের ঘাট ছেড়ে হন হন করে হেঁটে চলে যায়। সে কি তারপর? তারপর আর কি, আমি চান করে ঘরে ফিরে যাই। কিন্তু একটা কথা নবীনদা, এই কালীপদর এমন আচরণ আমার একটু হলেও পাগলাটে লেগেছিল তখন। ভালো ছেলেটাকে পাগল বানিয়ে দিও না হে রতন। আরে আমি কি ইচ্ছে করে ওকে পাগল বানাতে চাইছি নাকি? আমি যা দেখেছি সেটাই বলেছি তোমাদের কাছে। পরিস্থিতি উল্টো দিকে যাচ্ছে দেখে যদুনাপিত কাজের প্রসঙ্গ তুলে ভানুকে জিজ্ঞেস করে, কি হ্যাঁ ভানু, তোমার কাজ কেমন চলছে? এক মুঠো মুড়ি গালে দিয়ে ভানু নিজের কাজ নিয়ে দুঃখ প্রকাশ করে। কি আর বলবো কাজের কথা, সবই তো জানো। ঘরের চাল ছাওয়ার কাজ পাচ্ছি কোথায়? সবারই তো এখন পাকা ইটের ঘর। কি বলছো হে? এই তো সেদিন সুকুমারদের চালটা সেরে দিয়ে আসলে। তারপর শুনছিলাম এই উদয় বেনেও নাকি তোমাকে দিয়ে ঘরের মেরামতটা করাবে। এদিকে তুমি বলছো কাজ নেই। গাল গপ্প দিও না তো। সুকুমারের ঘরের চালটা ছেড়ে দিলাম, বললো পরের দিন বাজারে দেখা হলে টাকাটা দিয়ে দেবে। আজ এক সপ্তাহ হয়ে গেল, বাজারে তার মুখও দেখতে পাচ্ছি না। হে, বাড়িতে গিয়ে টাকাটা চাইতে যাব, তারও জো নেই। সে বেটা বাড়িতেও থাকে না। আর তার বউ রোজ বলে আমার স্বামী কাজে গেছে। হ্যাঁ, যত সব উচ্চিংড়ের দল। ও এই ব্যাপার। তা উদয় বেনের ঘর সারার কাজটার কি হলো? সে তো আর এক হস্তি, মহা কেপ্পন। ঘরের দেওয়ালে আলকাতরা চাপিয়ে চাপিয়ে তার ঘর সারা হয়ে যায়, সে নাকি আমাকে দিয়ে ঘর সারাবে। ভুলভাল খবর সব কোথায় পাও কে জানে বাবা। আরে রাগ করছো কেন ভাই? আমারও তো একই অবস্থা। এই চুল কাটার খদ্দের আর পাচ্ছি কোথায়? সব খদ্দেরই তো ওই পাশের নতুন দোকানটায় চলে যায়। সবার নতুন ওই কি যেন একটা মালসা কাটিং চায়। আমি আজ 15 বছর চুল কাটছি, আমার অভিজ্ঞতা আর ওই নতুন দোকানের লোকটার অভিজ্ঞতা কি এক হলো? কি এক মালসা কাটিং, তাতেই সবাই ওর কাছে ছুটে ছুটে যাচ্ছে। যা বলেছো ভাই, সব নতুন নতুন কায়দায় সব চুল কাটাই। হ্যাঁ, মাথার মাঝখানে মালসা আর দুধারে খোলসা। নাও নাও, মুড়ি খাও সব। মুড়ির সাথে বেশ জমে উঠতে শুরু করেছে আড্ডাটা। তার সাথে নবীন হালদারের ইয়ার্কি। ঠান্ডা শীতল বাতাস বইছে নবীন হালদারের উঠোনে। আড্ডার মাঝখানে বসানো লণ্ঠনের আলোটা কেঁপে কেঁপে জ্বলছে। এমন সময় একটা কালো মূর্তি ধীর পায়ে এগিয়ে যায় আড্ডাটার দিকে। ওদের সামনে গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে যায় মূর্তিটা।
লণ্ঠনের আলোয় দৃশ্যমান হয়ে ফুটে ওঠে আবছায়া মূর্তিটা। নবীন হালদার মূর্তিটার উপস্থিতি লক্ষ্য করে একটু চমকে ওঠে। কালী, তুই তুই হঠাৎ কোত্থেকে এলি? কোথায় ছিলি এতদিন? স্থির হয়ে দাঁড়িয়ে থাকা লোকটা কোনো জবাব দেয় না। ততক্ষণে সবাই খেয়াল করে লোকটাকে। লোকটার কাঁধে একটা ঝোলা। সবাই তাকে দেখে চিনতে পেরে আকস্মিক ভয় পেয়ে যায়। হ্যাঁ, এই যে কালীপদ। কিন্তু এ কি হাল হয়েছে তার? চোখ কোটরে ঢুকে গেছে, মুখ ভর্তি দাড়ি, তাকে চিনতেই পারা যাচ্ছে না। এ কি, দাঁড়িয়ে আছো কেন হে? এসে এসে বসো ভাই। নবীন হালদারের উঠোনে তুলসী মঞ্চ করা আছে। আড্ডা শুরু হওয়ার আগেই নবীন হালদার সন্ধে দেওয়ার মন্ত্র গুনগুন করতে করতে সন্ধে দেয়। আজকেও সে সন্ধে দিতে ভোলেনি। গুনগুন করতে করতে সন্ধে দিয়েছিল সে। তুলসী মঞ্চের উপর প্রদীপটা মিটিমিটি জ্বলছিল। হঠাৎ একটা অদৃশ্য শক্তির উপস্থিতিতে প্রদীপটা দপ করে নিভে যায়, কিন্তু সেটা কেউই লক্ষ্যই করে না। কালীপদ বসে পড়তেই সবাই তার দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে কি সত্যিই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে? এটাই সবার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। হঠাৎ নিস্তব্ধতা ভঙ্গ করে কালীপদ এক প্রকার দাঁত চেপে বলে ওঠে, তোমরা আমায় পাগল ভাবছো নাকি? যদি সেটাই ভেবে থাকো, কিছু ভুল ভাবছো না তোমরা। আমি এখন এক প্রকার পাগলই হয়ে গেছি। এই কথা শুনে রতন ভানুর দিকে তাকিয়ে মুচকি হেসে ওঠে। কিন্তু ভানু তখন কালীপদর দিকে তাকিয়েছিল। সে রতনের এমন আচরণ খেয়াল করেনি। এমন বলছো কেন হে কালী? কি হয়েছে তোমার? আর এতদিন কোথায় উধাও হয়ে ছিলে তুমি? সব কথা খুলে বলো তো ভাই। বলছি অনেক কিছু বলার আছে তোমাদের কাছে, কিন্তু তার আগে একটু জল দাও তো। আমার বড্ড জল তেষ্টা পেয়েছে। দাঁড়াও। কালীপদ নিজের ঝোলা থেকে একটা ঘটি বের করে। এই নাও, এই ঘটিতে করে আমায় একটু জল দাও ভাই। কালীপদর ঘটিটা থেকে একটা লাল আলোর ছটা বের হচ্ছে। এমন আশ্চর্যজনক ঘটি দেখে সবার চোখ দাঁড়িয়ে যায়। ইয়ে কেমন ঘটি হে কালীপদ? এমন উজ্জ্বল আলো ছটা বের হচ্ছে ঘটি থেকে। ঘটিতে কি মন্তর করা আছে নাকি? বলছি, কিন্তু আগে আমায় একটু জল খাও ভায়া। তেষ্টায় গলা যে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, দাঁড়াও ভাই, আমি এক্ষুনি দিচ্ছি। নবীন হালদার কালীপদর হাত থেকে ঘটিটা নিতেই কেমন যেন একটা ভার অনুভব করে নিজের পিঠে। সেই বিষয়টা নিয়ে অতটা মাথা ঘামায় না। জল খাওয়া শেষ করে কালীপদ স্বস্তির নিঃশ্বাস ফেলে। উফ, শান্তি। সবাই নিষ্ফলক চোখে তাকিয়ে আছে কালীপদর হাতের দিকে। ধীরে ধীরে ঘটি থেকে বের হওয়া লাল আলোক রশ্মিটা অদৃশ্য হয়ে যায়। এ কি, ঘটির আলোটা মিলিয়ে গেল? কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না হে কালী। তুমি কিছু বলো। হ্যাঁ ভাই কালী, তুমি আর চুপ করে থেকো না। তোমার এমন হাল হলো কিভাবে? আর এ কেমন আশ্চর্য ঘটি? সব খুলে বলো তো ভাই আমাদের কাছে। কালীপদ ঘটিটা আড্ডার মাঝখানে রেখে হালকা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তারপর আবার দাঁত চেপে ধীর গলায় বলতে শুরু করে। দিন 15 আগের ঘটনা। সন্ধ্যের দিকে আমি বাড়ির দাবায় বসে হুঁকোতে তামাক খাচ্ছিলাম। মন মেজাজ তেমন ভালো ছিল না আমার। মহাজনের চড়া সুদের ধার বাকি। ধার শোধ না করলে বাড়ি দখল নেবে সে। এইসব চিন্তা মাথার মধ্যে চলছিল। এমন সময় একটা হাড় গিলে বুড়ো লোক আমার বাড়ির সামনে এসে দাঁড়ায়। লোকটার চোখের নিচে
কালচিটে হয়েছিল, মাথার চুল পুরো সাদা, মুখে অনাহারের ছাপ। আমি লোকটাকে জিজ্ঞেস করি, কে মশাই আপনি, কি চায়? কিছু কিছু চাইয়ে বাবা, একটু একটু জল খাওয়াবে, তৃষ্ণায় গলা বুক শুকিয়ে যাচ্ছে আমার। এই 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 এই- এই- এই ঘটিতে করে একটু জল দাও না বাবা। লোকটার হাতে ধরা ঘটিটা দেখে আমি অবাক হয়ে যাই। ঘটি থেকে উজ্জ্বল লাল আলো বের হচ্ছিল, ঠিক ঠিক একটু আগে তোমরা যেমন আলো দেখতে পেয়েছিলে আমার ঘটিটা থেকে, সেই একই রকম আলো আমিও দেখেছিলাম। আমি লোকটার দিকে ভালো করে দেখলাম। তাকে দেখে জাদুকর বা অলৌকিক শক্তির অধিকারী মনে হলো না আমার। মনে একটা কৌতূহল জেগেছিল যে লোকটাকে জিজ্ঞেস করি এ কেমন ঘটি, কিন্তু সাহস হয়ে ওঠেনি। আমি লোকটার হাত থেকে ঘটিটা নিতেই আমার পিঠে প্রচণ্ড একটা বোঝা অনুভব করি, কিন্তু কিন্তু আমি তখন সেই বিষয়টা নিয়ে অতটা না ভেবে ঘটিতে জল ভরে বুড়ো লোকটার দিকে এগিয়ে দিই। ঢক ঢক করে জল খাওয়া শেষ করে লোকটি ঘটিটা আমার দিকে এগিয়ে দেয়। আশ্চর্য হয়ে যায় আমি। লোকটার জল খাওয়া শেষ হতেই ঘটি থেকে বের হওয়া সেই লাল আলো মিলিয়ে যায়। কিন্তু লোকটা ঘটিটা আমার দিকে কেন এগিয়ে দিলেন? ঘটিটা তো আমার নয়। তাহলে এ কি মশাই, ঘটিটা আমার দিকে এগিয়ে দিলেন যে বড়, আরো জল খাবেন নাকি? আর জল খাবো না বাবা। এই এই ঘটিটা এখন থেকে তোমার, তুমি এখন এই ঘটির মালিক। সে কি, আমি ঘটির মালিক হতে যাব কেন? এই ঘটিটা কি সোনার ঘটি নাকি যে আমায় দিয়ে দিচ্ছেন? সোনার থেকেও মূল্যবান এই ঘটি। তুমি না নিলেও এই ঘটি তোমার পিছু ছাড়বে না আর। আমি আমি যখন ঘটিটা তোমার হাতে দিই, তখন তুমি কিছু অনুভব করনি? আমি চমকে উঠলাম। হ্যাঁ, কিছুক্ষণ আগেই ঘটিটা হাতে নিতেই আমার কাঁধে একটা বোঝা অনুভব করেছিলাম আমি। কিন্তু কিন্তু এই বুড়ো লোকটা সেটা জানলো কিভাবে? আমি তো তাকে বলিনি। তাহলে তোমার কাঁধে এখন চেপে বসে আছে প্রেত চক্ষু। তুমি তাকে দেখতে পাবে, কিন্তু কিন্তু সে যখন চাইবে তখনই তুমি তার কাছে যা চাইবে তাই পাবে। কিন্তু ভালো কিছু পাবে না। সোনা দানা সম্পত্তি সে দেবে না। এখন থেকে তুমি যাকে মারতে চাইবে, মারতে পারবে, শুধু শুধু উল্টে সে তোমার থেকে কেড়ে নেবে তোমার আয়ু। কি উল্টো পাল্টা বলছেন? ইয়ে কখনো হয় নাকি? আপনি কে বলুন তো মশাই? এই ভর সন্ধ্যেবেলা আমার বাড়িতে এসে মশকরা করছেন? মস্করা নয়, অভিশাপ। আমি যখন তোমার বাড়িতে এসেছিলাম তখন আমার কাঁধে চেপেছিল প্রেত চক্ষু, কিন্তু আমার ঘটিটা তুমি হাতে নিতেই সে তোমার ঘাড়ে চেপে বসেছে। এখন সে যতদিন চাইবে তোমার ঘাড়ে চেপে বসে থাকবে। তুমি কারোর ক্ষতি না চাইলেও সে তোমাকে কুমন্ত্রণা দেবে। তুমি খেতে, ঘুমোতে, শান্তিতে বসতেও পারবে না,
যতক্ষণ না সে তোমার সম্পূর্ণ আয়ু না কেড়ে নেয়। হ্যাঁ, আর তুমি যতক্ষণ না এই ঘটি অন্য কাউকে স্থানান্তর করো, ততক্ষণ তোমার এই এই যজ্ঞের থেকে মুক্তি নেই, মুক্তি নেই, মুক্তি নেই। আমি মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছিলাম। এমন সময় আমার বাড়ির ভিতর থেকে খুটখাট কিছু পড়ার শব্দ পাই। আচম্বিতে আমার ঘাড় ঘুরে যায় লোকটার দিক থেকে। কানের কাছে একটা শব্দ শুনতে পাই। কেউ যেন গম্ভীর আর পেঁচানো গলায় আমার কানের কাছে এসে বলে গেল, বিড়াল বিড়াল, তোর রান্নাঘরে বিড়াল। ঘাড় ঘুরিয়ে সামনে তাকিয়ে দেখি কেউ নেই। লোকটা বেমালুম উধাও। মনে হলো এই ভর সন্ধেবেলা কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছিলাম নাকি? তবে কানের কাছে এখুনি কথাটা কে বলল, তড়িঘড়ি রান্নাঘরের দিকে গেলাম। রান্নাঘরে গিয়ে দেখি রান্নার প্রয়োজনীয় সামগ্রিক সব ছড়ানো, থালা বাসন হাঁড়ি উল্টানো। ঘরের এক কোণে একটা কালো বিড়ালকে দেখলাম। বিড়ালটা আমার উপস্থিতি বুঝতে পেরে এক লাফে জানালা দিয়ে বেরিয়ে যায়। মনে মনে প্রচণ্ড রাগ হয় বিড়ালটার উপর। আচম্বিতে রাগের মাথায় আমার মুখ থেকে বেরিয়ে আসে, এই ভর সন্ধেবেলায় আমার কাজ বাড়িয়ে দিল হে। ছে ছে ছে, কি অবস্থা করেছে বিড়ালের বাচ্চাটা! মরণ হয় না ব্যাটার, উদ্বাস্তু কোথাকার যত সব। হঠাৎ একটা চিৎকার। চিৎকারটা বিড়ালের ছিল। কি ভয়ানক সেই চিৎকার! আবার তড়িঘড়ি রান্নাঘর থেকে বাইরে উঠোনে গিয়ে দেখি সেই কালো বিড়ালটা উঠোনে মরে পড়ে আছে। দৃশ্যটা দেখে আমার সারা শরীর ঠান্ডা হয়ে যায়। তবে কি বুড়ো লোকটা যা বলছিল সব সত্যি? আমার জন্যই কি এই বিড়ালটার এমন অবস্থা হলো? কিন্তু আমি তো অনিচ্ছাকৃত বলে ফেলেছিলাম মরার কথাটা। এই সব ভেবে চলেছি, এমন সময় আমার কানের কাছে কেউ আবার গম্ভীর গলায় বলে উঠল, তোর ইচ্ছা পূরণ হয়েছে, এবার আমার পালা। এই সমস্ত কাণ্ডের মধ্যে আমি বেমালুম ভুলে গেছিলাম আমার কাঁধের উপরের ভারটা। কানের কাছে কথাগুলো শুনে আমি কাঁধে সেই তীব্র বোঝার ব্যথাটা অনুভব করলাম। কিন্তু ঘাড় ঘুরিয়ে সেই প্রেতকে একবার দেখার শক্তিও ছিল না আমার মধ্যে। কি বিভৎসই না দেখতে হবে সেই প্রেত! রাতে কিছু না খেয়েই আমি শুয়ে পড়েছিলাম। শরীরটা বিছানায় এলিয়ে দিতেই আমি কাঁধের বোঝাটা খালি খালি অনুভব করলাম। তাহলে কি প্রেতটা চলে গেল? কিন্তু বুড়ো লোকটা যে বলেছিল, ঘুমে চোখ জুড়িয়ে আসছিল আমার। তাই আর বেশি না ভেবে ঘুমিয়ে পড়লাম। কালীপদ! রাত কত হবে খেয়াল নেই। আবার সেই পেঁচানো আর গম্ভীর কণ্ঠ শুনতে পেলাম। আমার নাম ধরে ডাকছে সেই প্রেত। আমি ভয়ে জড়সড় হয়ে গেলাম। ভয়ের চোটে আমি কি করব বুঝতে পারছিলাম না। সেই রাতটা খুব আতঙ্কে কেটেছিল আমার। সকালবেলা আমি বাড়ির দাবায় বসে ভাবছিলাম এই প্রেতের হাত থেকে নিস্তার কিভাবে পাওয়া যায়। পিঠে সেই তীব্র বোঝাটা আবার অনুভব করছিলাম। বেশ কিছুক্ষণ বসেছিলাম দাবায়। এমন সময় মহাজন আমার বাড়ির সামনে এসে দাঁড়ায়। কি রে কালী, ব্যাপার কি তোর? কি মতলব এটেছিস? সুদ তো দূরের কথা, আসল টাকাটাও এখনো পেলাম না। আমি মরে গেলে তারপর দিবি নাকি? আমার মাথায় রাগ চেপে গেল। মনে মনে ভাবলাম, এই সুদখোর হতচ্ছাড়াটা মরতে পারে না, মরলেই বাঁচি। এমন সময় মহাজন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তাকে কেউ মাটি থেকে শূন্যে তুলে ধরে। যেন একটা অদৃশ্য শক্তি তার গলা ধরে তাকে চাকিয়ে তুলেছে শূন্যে।
তারপর তাকে ছিটকে ফেলে দেয়। মহাজন গাছের গায়ে ধাক্কা খেয়ে ধপ করে মাটিতে পড়ে যায়। খানিকক্ষণ সব নিস্তব্ধ। আমি বুঝতে পারলাম ব্যাপারটা। পিঠের সেই তীব্র ভারটার সাথে কানের কাছে একটা ফিসফিসে হাসি শুনতে পারছিলাম আমি। মহাজনের দেহটাকে একটা বস্তায় ভরে বাড়ির দাবায় বসে অন্ধকারের অপেক্ষা করতে থাকি আমি। অন্ধকার নেমে আসতেই আমি বস্তাটা মাথায় নিয়ে চলে যাই মৃতদেহটাকে এমন একটা জায়গায় ফেলে আসতে যেখান থেকে তার আর কখনো খোঁজ না পাওয়া যায়। সকলে মন্ত্রমুগ্ধের মতো কালীপদর বলা ঘটনাগুলো শুনছিল, কিন্তু এই ঘটনাটা শুনে সবার গায়ে কাঁটা দিয়ে ওঠে। তার মানে এই তুমি মহাজনকে নিখোঁজ করেছ? সে করে করুকগে, মহাজন কি ভালো লোক ছিল নাকি? ব্যাটা সুদখোর বজ্জাত। তা যাকে, সে যা হয়েছে ভালো হয়েছে। কিন্তু তারপর কি হলো কালী? চুপ কেন হয়ে গেলে তুমি? তারপর কি ঘটলো সব বলো। তুমি কি তাহলে সেই প্রেতকে এখনো সচক্ষে দেখোনি? নবীন হালদারের পিঠের ব্যথাটা একটু একটু করে বাড়ছে, কিন্তু তার সেদিকে মাথা ব্যথাই নেই। সে গভীর আগ্রহে শুধু কালীপদর সাথে কি হয়েছে সেটা জানতে চায়। দেখার ইচ্ছে ছিল না, কিন্তু অজান্তেই দেখে ফেলেছিলাম সেই প্রেতের বীভৎস চেহারা। যখন আমি প্রেতের জ্বালায় অতিষ্ঠ হয়ে বাড়ি ছেড়েছিলাম প্রেতের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, তখনই দেখেছিলাম আমি বাড়িতে ফেলে গেছিলাম ঘটিটা। কাঁধে একটা ঝোলা চাপিয়ে বেরিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম ভিক্ষে করে খাবো তাও ভালো, কিন্তু প্রেতের হাত থেকে রেহাই পেলে বেঁচে যাব। কিন্তু সেটা আমার ভুল ধারণা ছিল। যাযাবরের মতো এখানে ওখানে ঘুরেছি, ভিক্ষা করেছি। তারপর একদিন প্রচণ্ড ক্লান্তিতে একটা পুকুর ঘাটে বসেছিলাম। বসে বসে ভাবছিলাম এবার হয়তো মুক্তি পেলাম সেই প্রেতের হাত থেকে। এইসব ভাবছিলাম, এমন সময় হঠাৎ কানে একটা কণ্ঠ শুনতে পেলাম। জলের দিকে তাকিয়ে দেখতেই চমকে উঠলাম। জলের উপর দৃশ্যমান আমারই প্রতিচ্ছবি আমার সাথে কথা বলছে। কিরে কালীপদ, ভেবেছিস মুক্তি পেয়ে যাবি আমার থেকে? সেটা কখনোই হবে না। তোর মৃত্যু ঘনিয়ে এসেছে, তুই মরবি, কিন্তু তোর পিছু আমি ছাড়ব না। তোর আয়ু কেড়ে নিয়ে তোর আত্মাকে বন্দি করে রাখবো আমার ঘটিতে। তুই মরবি, তুই মরবি। আমি প্রেতের হাত থেকে মুক্তি পেয়ে গেছি। দেখ, আমার কাছে ঘটি নেই, আমি ঘটি ফেলে এসেছি। কথাটা বলতে বলতে হঠাৎই আমার খেয়াল হলো আমি এ কাকে মরতে বললাম। জলের উপর তো আমারই প্রতিচ্ছবি ফুটে আছে। ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠলো আমার। উত্তেজনার বশে আমি এ কি বলে ফেললাম। জলের উপরে থাকা আমার প্রতিচ্ছবিটা ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে, আর ফুটে ওঠে এক বীভৎসরূপী প্রেতের প্রতিচ্ছবি। কি বীভৎস তার মুখ! মাথার চুল পুরো সাদা। প্রেতটা ব্যঙ্গ করে আমাকেই উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে এসে চলেছে। এমন সময় আমার মুখের উপর একটা লাল আলোর ছটা এসে পড়ে। আলোটাকে অনুসরণ করে পাশে তাকিয়ে দেখি আমার ছোলার পাশেই রাখা আছে সেই অভিশপ্ত ঘটিটা, আর সেটা থেকেই লাল আলোর ছটা বেরিয়ে আসছে। কানের কাছে শুনতে পাচ্ছিলাম সেই প্রেতের তীব্র ব্যঙ্গের হাসি। নবীন হালদার সহ বাকি সবাই একেবারে নিস্তব্ধ। কারোর মুখে কোনো কথা নেই কিছুক্ষণ। নবীন হালদার নিস্তব্ধতা ভঙ্গ করে বলে ওঠে, তারপর? আমি যখন তোমার বাড়িতে প্রবেশ করি
তখনও আমার পিঠে চেপেছিল সেই প্রেত। আমার হাত থেকে তুমি ঘটিটা নিয়ে নিতেই সে তোমার পিঠে গিয়ে চেপেছে। আমার কিছু করার ছিল না। মরার পরেও সে আমার আত্মাকে নিজের বশে করে রেখেছিল আর নির্দেশ করেছিল তোমার বাড়িতেই আসতে, নইলে আমি মুক্তি পাবো না। শেষে উপায় না খুঁজে পেয়ে এই কাজটা করতে হলো আমার। ক্ষমা করো নবীনদা, ক্ষমা করো আমায়। শয়তান! নবীন হালদারের বাড়িতে বসা আড্ডার এখানেই ইতি পড়ে যায়। সবাই পালিয়ে যায় নবীন হালদারের বাড়ি ছেড়ে। শুধু একা নবীন হালদার নিচের উঠোনে পাতা মাদুরের উপরে বসে থাকে মূর্তির মতো। আর তার পাশে পড়ে থাকে সেই অভিশপ্ত ঘটি। মশাই, অনেক দূর থেকে আসছি। তেষ্টায় তেষ্টায় গলাটা শুকিয়ে গেছে। একটু একটু জল খাওয়াতে পারবেন?